Thank you and welcome all again to my class. বর্ষাকালে মাঝে মধ্যেই আকাশে দেখা যায় আলোর রঙিন বাহার। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আমি রামধনুর কথাই বলছি। সূর্যের সাদা আলোর বিচ্ছুরণে এই রঙিন রামধনু তৈরি হয়, আলোর বিচ্ছুরণে তৈরি হয়। আলোর বিচ্ছুরণ কি? বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বপ্রথম পরীক্ষা করে প্রমাণ করেন যে সূর্যের সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে প্রতিসরণের পরে 7টি বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। সোজা কথায়, সূর্যের সাদা আলো প্রিজমের ভিতর দিয়ে গেলে 7টি রঙে ভেঙে যায়। আলোর এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। প্রকৃতপক্ষে সূর্যের সাদা আলোর মধ্যে 7টি রং উপস্থিত। সূর্যের সাদা আলো আসলে 7টি বিভিন্ন রঙের সমষ্টি। প্রিজমের ভিতর দিয়ে গেলে সেই উপাদান বর্ণগুলি প্রতিসরণের পরে পৃথক হয়ে যায় মাত্র, আলাদা হয়ে যায় মাত্র। আলোর এই ঘটনাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। সাদা আলো একটি যৌগিক বর্ণ, তার মধ্যে 7টি বর্ণ উপস্থিত রয়েছে, একসঙ্গে মিলে সাদা বর্ণ দেখায়, কিন্তু প্রিজমের ভিতর দিয়ে গেলে সেই বর্ণগুলি আলাদা আলাদা হয়ে যায়। বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনিয়া সহ কলা এই বর্ণে পরিণত হয়। আলোর এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। কেন আলোর বিচ্ছুরণ হয়, কারণ কি আমরা জানবো। তার আগে সংজ্ঞাটা একবার বোর্ডে লিখে দিয়েছি, বলি। আলোর বিচ্ছুরণ সাদা আলো বা বহুবর্ণী কোনো আলো প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে প্রতিসরণের পরে বিভিন্ন বর্ণের আলোতে বিশ্লিষ্ট হয়, বিভক্ত হয়। আলোর এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। এই আলোর বিচ্ছুরণের কারণেই বর্ষাকালে আকাশে যেদিকে সূর্য থাকে তার বিপরীত দিকে রঙিন রামধনু দেখা যায়। বর্ষাকালে আকাশে ভাসমান জলকণার পরিমাণ বেশি। সূর্যের সাদা আলো সেই ভাসমান জলকণা ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের মতো আচরণ করে, সেই জলকণা প্রিজমের মতো আচরণ করে বলেই জলকণার মধ্য দিয়ে যখন সূর্যের সাদা আলো প্রতিসৃত হয় তখন বিভিন্ন বর্ণে ভেঙে যৌথভাবে রঙিন রামধনু তৈরি করে। যৌগিক বর্ণ বা বহুবর্ণী আলো বা সাদা আলো কেন প্রিজমের ভিতর দিয়ে গেলে বিভিন্ন বর্ণে ভেঙে যায়, সেটা আমরা এখন বোঝানোর চেষ্টা করব। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোর গতিবেগ সমান। আমরা জানি যে লঘু মাধ্যমে আলোর গতিবেগ বেশি আর ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম। কিন্তু ঘন মাধ্যমে যে আলোর গতিবেগ কম, এই ঘন মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন। আলোর গতিবেগ কম কিন্তু বিভিন্ন আলোর গতিবেগ বিভিন্ন। আর বায়ু মাধ্যম এবং শূন্য মাধ্যমেই শুধুমাত্র সমস্ত বর্ণের আলোর গতিবেগ সমান। আর অন্য যে কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন। লাল আলোর গতিবেগ সব থেকে বেশি, বেগুনি বর্ণের আলোর গতিবেগ সব থেকে কম। তাই একটা প্রিজমকে যখন বায়ু মাধ্যমে রাখা হয়, সাদা বর্ণ যখন প্রিজমের উপরে এসে পড়ে, আপতিত হয়, বায়ুর মধ্য দিয়ে আসে, সাদা বর্ণ হিসাবে
আসলে সাদা বর্ণের মধ্যে 7টি বর্ণ আছে। বায়ু মাধ্যমে সবার গতিবেগ সমান, তাই সাদা বর্ণ হিসাবে একসঙ্গে এসে প্রিজমে পড়ছে। প্রিজম অন্য মাধ্যম দিয়ে তৈরি, তার ভিতরে সমস্ত বর্ণের গতিবেগ সমান নয়। তাই যখন প্রিজমে এসে পড়ল, সাদা আলোর মধ্যে যে বিভিন্ন বর্ণগুলি ছিল, প্রিজমের ভিতরে তাদের গতিবেগ বিভিন্ন। লাল বর্ণের গতিবেগ বেশি, বেগুনি বর্ণের গতিবেগ সবচেয়ে কম। তাই প্রিজমের ভিতরে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হওয়ার জন্য প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই আলোর গতিবেগের উপর নির্ভর করে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। আমরা জানি সি বলতে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি বলতে ওই মাধ্যমে ওই বর্ণের আলোর গতিবেগ। তো বায়ু মাধ্যম থেকে সাদা বর্ণ এসে প্রিজমে পড়ল। সাদা বর্ণে অনেকগুলি বর্ণ ছিল। প্রিজমে পড়ার পরে বিভিন্ন বর্ণের গতিবেগ বিভিন্ন। গতিবেগ বিভিন্ন হলে তাদের প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে। গতিবেগ যদি বিভিন্ন হয়, বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে। তাই প্রিজমের ভিতরে বিভিন্ন আলোর গতিবেগ বিভিন্ন বলে তাদের প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে। আবার প্রতিসরাঙ্ক নির্ভর করে আপতন কোণ আর প্রতিসরণ কোণের উপর। বিজ্ঞানী স্নেলের সূত্র অনুযায়ী প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আলোকরশ্মির আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন। আমরা জানলাম যে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হওয়ায় প্রতিসরাঙ্ক বিভিন্ন হবে। তাহলে প্রতিসরাঙ্ক লালের, প্রতিসরাঙ্ক হলুদের, প্রতিসরাঙ্ক বেগুনি বর্ণের, প্রতিসরাঙ্ক কমলা বর্ণের প্রত্যেকেই আলাদা। কিন্তু প্রত্যেকের আপতন কোণ একই। সাদা বর্ণ হিসাবে একসঙ্গে মিলেমিশে আপতিত হয়েছিল বলে আপতন কোণ প্রত্যেকের আই। তো প্রত্যেকের মিউ এর মান যদি আলাদা হতে হয়, আর আপতন কোণের মান সমান হয়ে বসে আছে বায়ু মাধ্যম থেকে আসার সময়, তাহলে মিউ এর মান প্রত্যেকের আলাদা হবে কিভাবে? নিঃসন্দেহে প্রতিসরণ কোণের মান আলাদা হতে হবে। তাই দেখা যায় প্রত্যেকের প্রতিসরাঙ্ক আলাদা হওয়ার জন্য প্রতিসরণ কোণের মান আর এর মান আলাদা হয় বিভিন্ন রঙের, আর আর এর মান আলাদা হয় বলে বিচ্যুতি কোণের মান আলাদা হয়, আর বিচ্যুতি কোণের মান আলাদা হয় বলে বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন কোণে বেঁকে যায়। অর্থাৎ সাদা বর্ণের আলোর মধ্যে যে বিভিন্ন উপাদান বর্ণগুলি ছিল, প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার পরে অর্থাৎ প্রতিসরণের পরে তারা বিভিন্ন বর্ণে ভেঙে যায়। এবং এই বর্ণগুলি যদি একটি পর্দার উপরে ফেলা যায়, তাহলে যে চওড়া আলোক পটিশ তৈরি করে তাকে বলে বর্ণালী। এবং দেখা যায় নিচ থেকে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। উপরে লাল বর্ণ এবং নিচে বেগুনি বর্ণের আলো থাকবে। অর্থাৎ নিচ থেকে বেনিয়া সহকলা, নামটা অনেকেই শুনে থাকবে তোমরা। ইংরেজিতে বলে ভিবজিওর। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। বেনিয়া সহকলা, নিচ থেকে উপরে বেনিয়া সহকলা। অর্থাৎ সব থেকে বেশি বেগেছে বেগুনি রঙের আলো এবং কম বেগেছে লাল রঙের আলো। এই বিষয়টি আমি এখানে গুছিয়ে লিখেছি, আমি একবার পড়ে শোনাচ্ছি। আলোর বিচ্ছুরণের কারণ বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের আলোর গতিবেগ সমান, কিন্তু অন্য যে কোনো মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন। তাই প্রিজমের ভিতরে বিভিন্ন বর্ণের বেগ বিভিন্ন হওয়ায় তাদের প্রতিসরাঙ্কও বিভিন্ন হয়। যেহেতু মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আর প্রিজমের ভিতরে ওই বর্ণের আলোর গতিবেগ। প্রিজমের ভিতরে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন, ভি এর মানটা বিভিন্ন।
তাই প্রত্যেক বর্ণের মিউ বিভিন্ন হবে। অর্থাৎ মিউ ফর রেড, মিউ ফর অরেঞ্জ, মিউ ফর ইয়েলো, এভাবে মিউ ফর ভায়োলেট, অর্থাৎ বিভিন্ন বর্ণের প্রতিসরাঙ্ক প্রত্যেকের মানটা আলাদা আলাদা হবে। তাহলে প্রতিসরাঙ্কের মান আলাদা হবে আলোর গতিবেগের বিচারে। আবার স্নেলের সূত্র অনুযায়ী আপতন কোণ প্রতিসরণ কোণের বিচারে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। প্রতিটি বর্ণ একসাথে বহুবর্ণী বা সাদা বর্ণ হিসাবে প্রিজমে আপতিত হওয়ায়, প্রত্যেকটা বর্ণ একসঙ্গে আপতিত হয়েছে সাদা বর্ণ হিসাবে, প্রতি বর্ণের আপতন কোণের মান সমান, আয়ের মানটা সমান। তাই প্রতিটি বর্ণের প্রতিসরাঙ্ক আলাদা হওয়ার জন্য প্রত্যেকের প্রতিসরণ কোণ আর আলাদা হয়। আর যদি আলাদা না হয় তাহলে মিউ তো আলাদা আলাদা হবে না, কারণ আই তো একই হয়ে গেছে। আর মিউ কেন আলাদা হবে? কারণ গতিবেগ বিভিন্ন বর্ণের বিভিন্ন, তার জন্য মিউকে আলাদা হতে হবে। মিউকে আলাদা হতে গেলে আর এর মানটাকে আলাদা হতে হবে, প্রতিসরণ কোণের মান আলাদা হতে হবে। অর্থাৎ প্রত্যেকের বিচ্যুতি কোণের মান ও আলাদা হবে। তাই বহুবর্ণী আলোর উপাদান বর্ণগুলি আলাদা হয়ে যায়, মানে আলোর বিচ্ছুরণ হয় প্রিজমের ভিতর দিয়ে গেলে। প্রিজমের ভিতর দিয়ে সাদা আলো আপতিত হলে সাদা আলো বিভিন্ন বর্ণে ভেঙে যায় এবং নিচ থেকে উপরে যে বর্ণগুলি যে সজ্জা রীতিতে থাকে তাকে বলা হয় বেনিয়া সহকলা। তাহলে আলোর বিচ্ছুরণ আমরা জানলাম। সাদা আলোর বিচ্ছুরণে যে উপাদান বর্ণগুলি আলাদা হয় তাদেরকে যদি একটা পর্দার উপরে ফেলা যায় তাহলে যে চওড়া আলোকপটি তৈরি হয় পর্দার উপরে তাদের একসঙ্গে বলা হয় বর্ণালী। অর্থাৎ বর্ণালী কাকে বলে যদি সংজ্ঞাটি আসে, তাহলে একই রকম সংজ্ঞা। আলোর বিচ্ছুরণের সংজ্ঞাটার অল্প পরিবর্তন করলেই হবে। সাদা আলো বা বহুবর্ণী কোনো আলো প্রিজমের মতো কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের মধ্য দিয়ে গেলে প্রতিসরণের পরে বিভিন্ন বর্ণের আলোতে বিশ্লিষ্ট হয়ে পর্দার উপর যে চওড়া পটি উৎপন্ন করে তাকে বর্ণালী বলি। সাদা আলোর বর্ণালীতে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল এই বর্ণগুলি তৈরি হবে। অর্থাৎ সাদা আলোকে বলা যায় বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি বর্ণের সমষ্টি হচ্ছে সাদা আলো। বর্ণালীকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় শুদ্ধ বর্ণালী, একটাকে বলা হয় অশুদ্ধ বর্ণালী। বর্ণালী দুই প্রকার। বর্ণালী দুই প্রকার,
অশুদ্ধ বর্ণালী এবং শুদ্ধ বর্ণালী। যে বর্ণালীতে বিভিন্ন বর্ণের আলোগুলি একে অন্যের উপর আংশিকভাবে উপরিপাতিত হয়ে বিভিন্ন বর্ণের আলোগুলিকে পৃথকভাবে, সুস্পষ্টভাবে, বিচ্ছিন্নভাবে দেখা যায় না, তাদের বলা হয় অশুদ্ধ বর্ণালী। একটি বর্ণের উপর আরেকটি বর্ণ এসে আংশিকভাবে উপরিপাতিত হয়েছে, পৃথকভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, সেই বর্ণালীকে বলা হয় অশুদ্ধ বর্ণালী। আর যে বর্ণালীতে বিভিন্ন বর্ণের আলোগুলি সম্পূর্ণ পৃথকভাবে, সুস্পষ্টভাবে দেখা যায়, লাল বর্ণ, কমলা বর্ণ আলাদাভাবে আছে, মাঝখানে ফাঁকা, পৃথক পৃথকভাবে থাকবে, তাকে বলা হয় শুদ্ধ বর্ণালী। আমরা যে প্রাকৃতিক বর্ণালী দেখি বর্ষাকালে, রামধনু, সেই প্রাকৃতিক বর্ণালী রামধনু আসলে অশুদ্ধ বর্ণালী। বিভিন্ন বর্ণগুলি মিলেমিশে আছে, বিচ্ছিন্ন ভাবে নেই। তাই রামধনু হচ্ছে প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ এবং অশুদ্ধ বর্ণালীর উদাহরণ। শুদ্ধ বর্ণালী তৈরি করার জন্য দুটি উত্তল লেন্স, একটি প্রিজম, আলোর উৎস আর একটি পর্দা দরকার। শুদ্ধ বর্ণালী তৈরি করার কিছু নিয়ম রয়েছে। প্রথম, উত্তল লেন্সের ফোকাসে রাখতে হবে আলোক উৎসকে, পর্দাকে রাখতে হবে দ্বিতীয় উত্তল লেন্সের ফোকাসে, প্রিজমকে রাখতে হবে মধ্যিখানে, হলুদ বর্ণের ন্যূনতম চ্যুতিকোণে। নিয়ম রয়েছে, ওগুলো বিশ্লেষণ করছি না। তাহলে শুদ্ধ বর্ণালী তৈরি হবে। আমরা এবার জানবো যে বর্ণালী বেনিয়া সহকলা বিষয়ক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা অলরেডি জেনেছি আমরা যে লাল বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি, তারপরে ক্রমিক অনুযায়ী কমলা, অন্যান্য বর্ণগুলি, এবং সব থেকে কম নিচে দাঁড়িয়েছে বেগুনি বর্ণের আলো। অর্থাৎ আলোর যদি বিচারে বর্ণালী যে বেনিয়া সহকলা আছে, তাতে সর্বাধিক গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্য, সব থেকে বেশি গতিবেগ আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লাল বর্ণের আলো। 2 নম্বর, সবচেয়ে কম বা সর্বনিম্ন করি, সর্বনিম্ন মানে সবচেয়ে কম গতিবেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনি বর্ণের আলো। 3 নম্বর, বর্ণালীর প্রান্তীয় বর্ণ। আমরা জানি উপরে লাল, নিচে বেগুনি, এটা বর্ণালী। তার সব থেকে নিচে আছে বেগুনি বর্ণ আর সব থেকে উপরে আছে লাল বর্ণ। বর্ণালীর প্রান্তীয় বর্ণ হচ্ছে লাল আর বেগুনি, উপরে লাল, নিচে বেগুনি। বর্ণালীর কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক? বিচ্যুতি বলতে বেঁকে যাওয়া, আলো যেদিকে যাচ্ছে, প্রিজম না থাকলে, আলোর বিচ্ছুরণ না হলে
আলোটি সরল রেখায় এদিকে যেত, কিন্তু বিচ্ছুরণের কারণে, আলোর বিচ্ছুরণের কারণে বিভিন্ন বর্ণগুলি বেঁকে গেছে, আলাদা হয়ে গেছে। সব থেকে বেশি বেঁকেছে কে? বেগুনি। এইদিকে যাওয়ার কথা, অনেকটা বেঁকেছে। বেগুনি বর্ণের চ্যুতিকোণ সব থেকে বেশি, লাল বর্ণের চ্যুতিকোণ সব থেকে কম। তাই আমরা লিখব চ্যুতিকোণ সর্বাধিক বেগুনি, 5 নাম্বার চ্যুতিকোণ সর্বনিম্ন। সব থেকে কম বেঁকেছে কোন আলো? লাল আলো, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং গতিবেগ বেশি, তাই কম বেঁকেছে। আলোর মধ্যম বর্ণ কি? মিডিল বর্ণটা কি? এখানে আলোর মধ্যম বর্ণ বেনি আর সহকলার মধ্যে আলোর মধ্যম বর্ণ হচ্ছে হলুদ, ইয়েলো কালার। কিন্তু পজিশন অনুযায়ী, অবস্থান অনুযায়ী নিচের 3টা উপরের 3টা বাদ দিলে মিডিলে আছে সবুজ, তাই অবস্থান অনুযায়ী মিডিল কালার না। আলোর বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে আলোর মিডিল বর্ণ হচ্ছে, মিন কালার হচ্ছে হলুদ বর্ণ। তাই আলোর মধ্যম বর্ণ কি? পরীক্ষায় আসলে লিখতে হবে হলুদ বর্ণ। আমরা জানলাম যে সাদা আলো বিচ্ছুরণ করে 7টি বিভিন্ন বর্ণ, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল তৈরি করে সাদা বর্ণ থেকে। উল্টা কাজও করা যায়, যে 7টি বর্ণকে মিলে একসঙ্গে করে সাদা বর্ণ তৈরি করা যায়। বিজ্ঞানী আইজাক নিউটন এই বিপরীত ঘটনাটিও দেখিয়েছেন নিউটন চক্রের মাধ্যমে। নিউটন চক্র, যার ভিতরে এই 7টি বর্ণ ক্রমিকভাবে সাজানো রয়েছে, রিপিটেড দুবার, এবং সেই চক্রটাকে যদি ঘোরানো যায় এত স্পিডে ঘুরে যে সেই চক্র থেকে যে বিভিন্ন বর্ণের আলোগুলি আমাদের চোখের ভিতরে প্রবেশ করছে, তার ঘূর্ণনের মাত্রা বেশি হওয়ার কারণে চোখের ভিতরে রেটিনায় সেই বর্ণগুলি মিলেমিশে সাদা বর্ণ আমরা দেখতে পাচ্ছি সেই চক্রটাকে। অর্থাৎ নিউটন চক্র থেমে থাকলে বিভিন্ন বর্ণগুলিকে আলাদা করে বোঝা যায়, আর ঘোরালে নিউটন চক্রটা সাদা বলে মনে হয়, কারণ ওখানে রঙগুলো মিশছে না, কিন্তু নিউটন চক্র থেকে বিভিন্ন বর্ণগুলি চোখের ভিতরে আসলে এত স্পিডে ঘোরানো হচ্ছে তার ভিতরে মিশে যাচ্ছে। কারণ যে কোনো প্রতিবিম্ব, যে কোনো কিছু আমরা দেখলে চোখের ভিতরে তার রেস 1/10 সেকেন্ড পর্যন্ত থেকেই যায়। 1/10 সেকেন্ড পর্যন্ত অন্য কোনো ছবি চোখের ভিতরে ঢুকলে তাকে বোঝা যায় না। তাই 1/10 সেকেন্ডের মধ্যে এত স্পিডে ঘোরাচ্ছে, সমস্ত রং চোখের ভিতরে রেটিনায় মিলেমিশে একাকার, তাই আমরা নিউটন চক্রকে সাদা দেখতে পাই ঘূর্ণায়মান অবস্থায়। অর্থাৎ সাদা আলোর বিচ্ছুরণে যেমন বিভিন্ন বর্ণ তৈরি হয়, বিভিন্ন বর্ণকে একসঙ্গে মিশালে আবার সাদা বর্ণ তৈরি হয়। বাস্তবে মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ হচ্ছে 3টি: লাল, সবুজ, নীল। এদের সঙ্গে অন্য বর্ণ মিশে নেই। লাল মানে লালি, সবুজ মানে সবুজ, আর নীল মানে নীল। কিন্তু বাকি বর্ণদের সঙ্গে, যেমন হলুদ বর্ণ, হলুদ বর্ণের সঙ্গে লাল আর সবুজ মিশে আছে। হলুদ বর্ণের মধ্যে লাল আর সবুজ মিশালে হলুদ বর্ণ তৈরি হয়। তাই প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ হচ্ছে 3টি: লাল, সবুজ, নীল। প্রাথমিক বর্ণ মৌলিক বর্ণ হচ্ছে লাল, সবুজ, নীল। একসঙ্গে মনে রাখার ট্রিক্স হচ্ছে লাসনি। লাসনি গন্ডগোল লেগে যায় অনেক সময়, তাই মনে রাখতে হবে লাসনি। লা থেকে লাল,
দন্তস্ব থেকে সবুজ, নি থেকে নীল। লাসনি শব্দটাকে মনে রাখলে সহজে ভুলবো না আমরা। তাহলে প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ হচ্ছে লাল, সবুজ, নীল। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা জানবো যে লাল ফুলকে লাল দেখায় কেন। কেমন বোকা বোকা প্রশ্ন, মজার প্রশ্ন মনে হচ্ছে যে লাল ফুলকে লাল দেখাবে না তো কি লাল ফুলকে কালো দেখাবে নাকি? কিন্তু বিজ্ঞানসম্মতভাবে লাল ফুলকে আসলে লাল কেন দেখায় সেটি আমরা জানবো। লাল ফুলকে লাল দেখায় কেন? কোনো অস্বচ্ছ বস্তু, যার ভিতর দিয়ে আলো যায় না, কোনো অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলো প্রতিফলিত করে চারদিকে ছড়িয়ে দেয়, ওই বস্তুর দিকে তাকালে ওই বর্ণের আলো চোখে পড়ে, তাই তাকে ওই বর্ণের দেখায়। অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলো চারদিকে প্রতিফলিত করবে, বস্তুটিকে সেই বর্ণের দেখাবে। লাল ফুলের উপর সূর্যের সাদা আলো এসে পড়লে লাল রং ব্যতীত সমস্ত বর্ণকে শোষণ করে নেয় ফুলটি। তাই শুধুমাত্র লাল বর্ণ ওই ফুল থেকে প্রতিফলিত হয়ে চারদিকে ছড়ায়। তাই যখন তাকাবো ফুলের দিকে, ওখান থেকে লাল বর্ণটি চোখে এসে পড়বে, আর সেই কারণে ফুলটিকে আমরা লাল দেখব। আর স্বচ্ছ বস্তু, কাঁচ, জল, যাদের ভিতর দিয়ে আলো যায়, প্রতিসরণ হয়, সেই স্বচ্ছ বস্তুর রং কি হবে? স্বচ্ছ বস্তুর উপরে যদি কোনো বর্ণ এসে পড়ে, সাদা বর্ণ এসে পড়লো, তাহলে যে বর্ণের আলো প্রতিসৃত হবে, যে বর্ণের আলো নির্গত হবে স্বচ্ছ বস্তু থেকে, কিছু বর্ণ শোষণ করবে আর কিছু বর্ণ নির্গত হবে। যে বর্ণটা নির্গত হবে সেই বর্ণের দেখতে পাবো স্বচ্ছ বস্তুকে। লিখলাম না এটা? আমরা দিনের বেলায় আকাশকে নীল রঙের দেখি আলোর বিক্ষেপণের কারণে। আলোর বিক্ষেপণ কি আমরা জানবো। দিনের বেলায় আকাশকে নীল রঙের দেখায় কেন? সূর্য থেকে সাদা আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন আসে, সাদা আলোর মধ্যে উপস্থিত বিভিন্ন বর্ণগুলি বায়ুমণ্ডলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসীয় কণার উপরে পড়ে। এই ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসীয় কণাগুলি গোলাকার হলেও আকারে অতি নগণ্য। তাই বিভিন্ন বর্ণের আলোগুলি তাদের উপর পড়লে সেই বর্ণের আলোগুলিকে এরা চতুর্দিকে ছড়িয়ে দেয়, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারদিকে ছড়িয়ে দেয়। আলোর এই ঘটনাকে
আলোর বিক্ষেপণ বলে। ধূলিকণা, গ্যাসীয় কণা ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার, এতই ক্ষুদ্র যে গোলাকার সারফেসে যখন বিভিন্ন বর্ণের আলো এসে পড়ে তাদের বিক্ষিপ্ত প্রতিফলন হয়, কিন্তু চতুর্দিকে চারদিকে এখানে যদি আলো এসে পড়ে বিক্ষিপ্ত প্রতিফলন হয় তাহলে 180 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল ঘুরবে না, 180 ডিগ্রির বেশি ছড়াবে না। কিন্তু ধূলিকণা, গ্যাসীয় কণার উপরে সূর্যের সাদা আলো এসে পড়লে বিভিন্ন বর্ণের আলোগুলি বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায়। আলোর এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। এই বিক্ষেপণের মাত্রা, বিভিন্ন বর্ণের আলোর যে বিক্ষেপণের মাত্রা, বিক্ষিপ্ত আলোর তীব্রতা, সেটা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ওই বর্ণের। সূর্যের সাদা আলোর মধ্যে বেনিয়া, সহকলা 7টি বর্ণ আছে। সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য, কম গতিবেগ বেগুনি আলোর, নীল আলোর। তারাই ধূলিকণা, গ্যাসীয় কণা দ্বারা সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়। কারণ বিজ্ঞানী রেলে প্রথম দেখিয়েছেন যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা, ওই বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ওই বর্ণের যে আলো আছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ওর চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হচ্ছে আলোর বিক্ষিপ্ত আলোর তীব্রতা। অর্থাৎ যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণ মাত্রা, বিক্ষিপ্ত আলোর তীব্রতা সব থেকে বেশি। তো বেগুনি এবং নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই তাদের বিক্ষেপণের মাত্রা সব থেকে বেশি। কণাগুলি হোলি খেলে সেই রঙগুলিকে নিয়ে। বেগুনি বর্ণের আলো আমাদের চোখে সংবেদনশীলতা কম, বেগুনি বর্ণের আলো প্রতি আমাদের চোখ বেশি সংবেদনশীল নয়, কিন্তু নীল বর্ণের আলো আমরা ভালো দেখি। তাই আকাশে বেগুনি এবং নীল বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হলেও নীল বর্ণের আলোই আমাদের চোখে এসে ধরা দেয়, আমরা আকাশকে নীল বর্ণের দেখি। আর লাল বর্ণ, কমলা বর্ণ, বাকি বর্ণগুলির তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে তাদের বিক্ষেপণ অতি নগণ্য হয়, তাই তারা সূর্য থেকে সোজাসুজি পৃথিবীতে পৌঁছায়। বায়ুমণ্ডলের ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাসীয় কণা দ্বারা তারা সেরকম ভাবে সে অর্থে বিক্ষিপ্ত হয় না। যদি আমরা আরেকটু ডিটেলস বোঝার চেষ্টা করি তাহলে মনে করব যে বেগুনি বর্ণের আলো, নীল বর্ণের আলো, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই বায়ুমণ্ডলে ভাসমান যদি ধূলিকণা থাকে তাহলে নীল বর্ণের আলো তাদের উপরে পড়ে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বড়। তাই বাতাসে ধূলিকণা, গ্যাসীয় কণা আকারে এত ছোট যে লাল বর্ণের তরঙ্গ তাদেরকে জাম্প করে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ লাল বর্ণ ধূলিকণা, গ্যাসীয় কণা দ্বারা বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা অনেক কম, যেহেতু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, পাস করে যায়, লাফিয়ে চলে যায়। সেজন্য লাল বর্ণের বিক্ষেপণ অনেক কম, তরঙ্গ দৈর্ঘ্য বৃহত্তম বলে। আর বেগুনি এবং নীল বর্ণের বিক্ষেপণ মাত্রা সর্বাধিক, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হওয়ার কারণে। যদি দুই কথায় লিখতে চাই, সূর্যের সাদা আলো
সূর্যের সাদা আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় সূর্যের সাদা আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা গ্যাসীয় কণার উপরে পড়ে, তারপরে বিভিন্ন বর্ণগুলি কণা দ্বারা চারদিকে ছড়িয়ে পড়ে। আলোর এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। বিজ্ঞানী রেলে প্রমাণ করেন বিক্ষিপ্ত আলোর তীব্রতা ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ I proportional to 1/λ⁴। তরঙ্গ দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায়, বিক্ষিপ্ত আলোর তীব্রতা 16 গুণ হবে, ব্যস্তানুপাতিক, তাও আবার পাওয়ারে 4। তরঙ্গ দৈর্ঘ্য যদি ডবল হয়ে যায়, তাহলে আলোর তীব্রতা 16/1 হয়ে যাবে বিক্ষিপ্ত আলোর তীব্রতা। শুধু ব্যস্তানুপাতিক না, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্যের। তাই নীল বর্ণের আলো নীল বর্ণ ও বেগুনি বর্ণের আলো বেশি বিক্ষিপ্ত হয়। তাই নীল বর্ণ আর বেগুনি বর্ণের আলো বেশি বিক্ষিপ্ত হয়, কিন্তু চোখ নীল বর্ণের আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই আকাশকে নীল রঙের দেখা যায়। যদি বায়ুমণ্ডল না থাকতো, আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো, ধূলিকণা গ্যাসীয় কণা বায়ুমণ্ডলে ভেসে না বেড়াতো, তাহলে সূর্যের সাদা আলো আসার সময় বিক্ষেপণ ঘটতো না। তাই আকাশকে কালো দেখাতো, আমাদের আকাশ কালো রঙের হতো, যেটা আমরা বুঝতে পারি মহাকাশে গেলে বায়ুমণ্ডল ভেদ করে উপরে উঠলে। এবং যেটা দেখা যায় চাঁদে, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই বলেই চাঁদের আকাশ কালো রঙের হয়। চাঁদকে দেখা যায়, কিন্তু চাঁদের দাঁড়িয়ে চাঁদের আকাশকে দেখলে কালো রঙের দেখায়।
এবার আমরা জানবো যে লাল বর্ণের আলোকে বিপদ সংকেত হিসাবে কেন ব্যবহার করা হয়। লাল বর্ণের আলোকে আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি। ট্রাফিকে লাল আলো মানে থামো। বিভিন্ন ক্ষেত্রে লাল বর্ণের আলো বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে লাল আলোর গতিবেগ বেশি। গতিবেগ বেশি বলে তাড়াতাড়ি চোখে গিয়ে পৌঁছায়। 2 নম্বর পয়েন্ট হলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড় বলে আলোর বিক্ষেপণ কম, বিক্ষিপ্ত হয় কম বিক্ষিপ্ত হয় বলে সেটা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। তাহলে উত্তর কি হবে? 1 নম্বর পয়েন্ট, লাল আলোর গতিবেগ বেশি, সেজন্য তাড়াতাড়ি মানুষের চোখে পৌঁছায়। বলে বেশি আগে। দুই নম্বর, তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে বিক্ষেপণ অনেক কম। তাই বহুদূর পর্যন্ত যেতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে বিক্ষেপণটা কম, তাই লাল আলো বহুদূর পর্যন্ত যেতে পারে, কম বিক্ষিপ্ত হয়, সেই কারণে তার শক্তি অটুট থাকে, অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই দুটি কারণের জন্য লাল বর্ণের আলোকে আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি। এরপরে উদীয়মান আর অস্তগামী সূর্যের রক্তিম আভার কারণ কি? খাতায় লিখতে চাইলে পজ করে, ভিডিওটাকে পজ করে লিখতে পারো। উদীয়মান আর অস্তগামী উদীয়মান আর অস্তগামী সূর্যের রক্তিম আভার কারণ কি? মধ্যাহ্নে দুপুরবেলা সূর্য থাকে মাথার উপর, আর সূর্যোদয় সূর্যাস্তের সময় সকালে এবং সন্ধ্যায়। সূর্য থাকে অনেক দূরে, তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের সাদা আলোকে বায়ুমণ্ডলের দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের চোখে পৌঁছাতে হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের সাদা আলোকে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের চোখে পৌঁছাতে হয়।
দীর্ঘপথ অতিক্রম করার সময় সূর্যের সাদা আলোর বিভিন্ন বর্ণগুলি কম তরঙ্গ দৈর্ঘ্যের, তারা ধূলিকণা গ্যাসীয় কণা দ্বারা বিক্ষিপ্ত হয়ে মাঝপথেই হারিয়ে যায়। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে, অর্থাৎ বিক্ষেপণ কম বলে, শক্তি বজায় রেখে আমাদের চোখ পর্যন্ত পৌঁছায়। তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের দিকে তাকালে আমরা লাল দেখতে পাই। কিন্তু মধ্যাহ্নে সূর্য মাথার উপর থাকে, তাই সূর্যের আলো এই অল্প বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে পৌঁছায়। তাই বিক্ষেপণ হওয়ার বেশি সুযোগ থাকে না, তাই প্রায় সমস্ত আলোয় আমাদের চোখে পৌঁছাতে পারে। সেজন্য দুপুরবেলা আকাশকে সূর্যকে লাল দেখায় না। অর্থাৎ এখানে বায়ুমণ্ডলের দীর্ঘ পথ অতিক্রম করে আসে। দীর্ঘ পথ অতিক্রম করার জন্য লাল বর্ণ ছাড়া বাকি বর্ণগুলি বিক্ষিপ্ত হয়ে মাঝপথেই হারিয়ে যায়। শুধুমাত্র লাল বর্ণ আমাদের চোখে এসে পৌঁছায়, আর সেজন্যই উদীয়মান আর অস্তগামী সূর্যের রক্তিম আভা দেখা যায়। শীতকালে কুয়াশাচ্ছন্ন রাস্তা দেখার জন্য গাড়ির হেডলাইটে লাল রং ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় কমলা রং। কমলা রং কেন ব্যবহার করা হয়? লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বলে বিক্ষেপণ কম। তাই লাল রঙের আলো গাড়ির হেডলাইট থেকে অনেক দূরে যেতে পারে অনায়াসে। কিন্তু রাস্তায় রোডে আলোটি পড়ার পরে শোষিত হয় বেশি লাল রঙের আলো, ফলে ফিরে আসতে পারে না। আর আলো ফিরে এসে আমাদের চোখে না পড়লে রাস্তাকে দেখতে পাবো না, কারণ আমরা সেই বস্তুকে সেই রঙের দেখি যে বস্তু থেকে যে রং প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়। তাই লাল রংটা বহুদূর যাবে কুয়াশার রাতে, কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে, কুয়াশা দিয়ে, কিন্তু রাস্তা থেকে ফিরে আসবে না। তাই লাল রঙের হেডলাইট যদি থাকে গাড়িতে কুয়াশার দিনে, কুয়াশার রাতে, তো রাস্তা দেখা যাবে না পরিষ্কার মতো। কিন্তু লাল রঙের পাশাপাশি তরঙ্গ দৈর্ঘ্য, লাল রঙের কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য, লালের পরে আছে কমলা রং, অরেঞ্জ কালার, বেনিয়া সহ কলা, লালের আগে ক, তাহলে কমলা রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য তারপরে বেশি, এবং কমলা রঙের আলোর শক্তিও বেশি লাল বর্ণের আলোর চাইতে। কমলা বর্ণের আলোর শক্তি লাল বর্ণের আলোর চাইতে বেশি। তাই কমলা রঙের আলো, অরেঞ্জ কালারের রং যদি হেডলাইটে ব্যবহার করা হয়, কমলা রঙের আলো যদি ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে শীতের কুয়াশাতে, তাহলে সেই আলো বিক্ষেপণ কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশির জন্য বহুদূর যাবে, রাস্তায় বেশি শোষিত হবে না, পুনরায় বিক্ষিপ্ত হয়ে পুনরায় প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে। রাস্তাটাকে অনেক ভালো দেখা যাবে কুয়াশার রাতেও বা কুয়াশার দিনেও, কুয়াশার মধ্য দিয়ে। তাই কুয়াশায় গাড়ি চালানোর সময় লাল আলোর পরিবর্তে কমলা রঙের আলো ব্যবহার করা হয়। চাঁদের রং হলদেটে, হলুদ রঙের রং হয় চাঁদের, কিন্তু দিনের বেলায় আকাশে চাঁদ উঠলে তার রং আমরা সাদা দেখি। কেন? কারণ চাঁদের তো নিজস্ব কোনো রং নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লে, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলো চাঁদের উপর পড়লে চাঁদ হলুদ আলোকে চারদিকে প্রতিফলিত করে।
তাই চাঁদকে আমরা হলদেটে দেখি। কিন্তু দিনের বেলায় সূর্যের হলদেটে আলো আর আকাশে বিক্ষেপণের জন্য যে নীল আলো, হলুদ আর নীল আলো একসঙ্গে মিশে গিয়ে সাদা রং তৈরি করে। তাই দিনের বেলায় চাঁদের দিকে তাকালে রাতের মতো দেখি না, চাঁদকে আমরা সাদা রঙের দেখি। অর্থাৎ হলুদ আর নীল বর্ণ মিলেমিশে সাদাটে হয়। এই হলুদ আর নীল বর্ণকে বলা হয় পরিপূরক কালার। পূরক বর্ণ, পরিপূরক বর্ণ। হলুদ আর নীল একসঙ্গে মিশলে সাদাটে হয়ে যায়, সাদা হয়ে যায়, সেজন্য এদেরকে বলা হয় পরিপূরক বর্ণ। আমরা কোনো বস্তু কালো দেখি কেন, সাদা দেখি কেন? যখন কোনো বস্তু আলো পড়লে, সূর্যের আলো পড়লে, সাদা রঙের আলো পড়লে সমস্ত বর্ণই প্রতিফলিত করে, কোনো বর্ণ শোষণ করে না, তখন তাকে সাদা দেখায়। আর সমস্ত বর্ণ শোষণ করে কোনো বর্ণকে প্রতিফলিত না করলে তাকে কালো দেখায়। অর্থাৎ হোয়াইট কালার is actually the presence of all color and black color is actually absence of all color. যদি আমরা বলি তাহলে এরকম বলা উচিত, হোয়াইট রংটা কি? হোয়াইট বা সাদা রং আসলে হচ্ছে সমস্ত বর্ণের উপস্থিতি, প্রেজেন্স অফ অল কালার। আর ব্ল্যাক কি? অ্যাবসেন্স অফ অল কালার।